কখনো ভেবে দেখেছেন অ্যানেস্থেশিয়া ছাড়া সার্জারি ঠিক কেমন হতে পারত? আজ আমরা সেই গল্পটাই বলবো, ব্যথাকে জয় করার জন্য মানুষের এক অবিশ্বাস্য অভিযানের গল্প। ৫০% ভাবা যায়, মানে আধুনিক চেতনাশক আবিষ্কারের আগে অপারেশনে যাওয়া প্রতি ২ জন রোগীর মধ্যে একজনই মারা যেতেন, শুধু প্রচণ্ড ব্যথা আর শকের কারণে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই ছিল সে সময়ের নির্মম বাস্তবতা। তখনকার সার্জারি ছিল সত্যি বলতে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। সেখানে রোগীর যত্নের চেয়ে সার্জনের গতিই ছিল আসল। সার্জন যত দ্রুত কাটতে পারবেন, রোগীর যন্ত্রণা তত কম হবে, এটাই ছিল একমাত্র চিন্তা। আর যারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচেও ফিরতেন, তাদের মনের ক্ষতটা সারা জীবনের জন্য থেকে যেত। তো চলুন এই পুরো জার্নিটা একবার দেখে আসি, একদম সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ পর্যন্ত। মোট ৫টা ধাপে আমরা গল্পটা শুনব। তাহলে ফেরা যাক সেই যুগে, যন্ত্রণার যুগে, যখন অপারেশন ছিল এক বিভীষিকার নাম, আর মানুষ মরিয়া হয়ে এর থেকে মুক্তির পথ খুঁজছিল। সার্জনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী ছিল জানেন? সময়। তাদের একটাই লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা, কারণ প্রতিটা সেকেন্ড মানেই ছিল অসহ্য যন্ত্রণা। কিন্তু এই তাড়াহুড়োর ফল কী হতো? প্রায় ৮০% ক্ষেত্রেই মারাত্মক ইনফেকশন। মানে সার্জারি ছিল একদম শেষ আশ্রয়, যার ফলাফল প্রায় সময়ই হতো ভয়ঙ্কর। কিন্তু মানুষ তো আর হাল ছাড়ার পাত্র নয়। বিশ্বজুড়ে বিভিন্ন সভ্যতা তখন প্রকৃতির কাছেই সমাধান খুঁজতে শুরু করে। গাছপালা, লতাপাতা, নানা রকমের চূর্ণ, এসব দিয়েই চলছিল ব্যথা কমানোর চেষ্টা। আর এই খোঁজটা কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ ছিল না। যেমন ধরুন, সুমেরীয়রা ব্যবহার করত অ্যালকোহল আর আফিম, ওরা এটাকে ডাকত আনন্দের গাছ বলে। আবার ঠিক অন্যদিকে সেই প্রাচীন চীনেও কিন্তু দারুণ সব কাজ হচ্ছিল। চীনা সার্জন হুয়া টু এর কথা বলতেই হয়। তার এক জাদুকরী পাউডার ছিল, নাম মাফেইসান। শোনা যায় এটা মদের সাথে মিশিয়ে তিনি বড় বড় অপারেশনও করে ফেলতেন। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? মৃত্যুর আগে তিনি তার সব লেখা পুড়িয়ে ফেলেন, আর সেই ফর্মুলাটাও হারিয়ে যায় চিরকালের মতো। ভাবুন একবার, প্রায় ২০০০ বছর আগে কি অবিশ্বাস্য এক আবিষ্কার ছিল এটা। আরেকটা মজার জিনিস ছিল সোপোরিফিক স্পঞ্জ, মানে একটা স্পঞ্জকে আফিম বা এই জাতীয় জিনিসে ভিজিয়ে রোগীর নাকের সামনে ধরা হতো। ইবনে সিনার মতো বিখ্যাত চিকিৎসকরাও এটা ব্যবহার করতেন। বলা যেতে পারে এটাই ছিল আধুনিক ইনহেলড অ্যানাস্থেশিয়ার একেবারে শুরুর ধাপ। এরপর গল্পটা একটা নাটকীয় মোড় নিল ১৯ শতকে এসে, যখন কিছু বৈজ্ঞানিক কৌতূহল আর কয়েকটা বলতে গেলে প্রায় দৈব ঘটনায় পুরো চিকিৎসার ইতিহাসকে ওল্ট পালট করে দিল। এরপর যা হলো তা ছিল এক কথায় একটা বিপ্লব। ১ দশকেরও কম সময়ের মধ্যে নাইট্রাস অক্সাইড, ইথার, ক্লোরোফর্ম একের পর এক আবিষ্কার, আর এইগুলোর হাত ধরেই সার্জারির দুনিয়াটা বদলে গেল চিরদিনের জন্য। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই জীবন বাঁচানো গ্যাসগুলো শুরুর দিকে ছিল স্রেফ বিনোদনের মাধ্যম। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানুষজন পয়সা দিয়ে ইথার পার্টি বা লাফিং গ্যাস পার্টিতে যেত নিছক মজা করার জন্য। আর এই সব পার্টি থেকেই ডাক্তাররা প্রথম এদের আসল ক্ষমতাটা বুঝতে পারেন। যে কোনো বড় আবিষ্কারের মতোই এর পেছনেও ছিল অনেক ড্রামা, অনেক প্রতিদ্বন্দ্বিতা। যেমন ধরুন ডেন্টিস্ট হরেস ওয়েলস, তিনি নাইট্রাস অক্সাইড নিয়ে সবার সামনে একটা ডেমো দিতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হন, আর তারই প্রাক্তন পার্টনার উইলিয়াম মর্টন সেই ভুল থেকে শিক্ষা নিয়েই ইথার দিয়ে সফল হয়ে দেখান, আর এইভাবেই নিজের নামটা ইতিহাসে খোদাই করে নেন। আর সেটাই ছিল সেই মুখ্য মুহূর্ত। তারিখটা ছিল ১৮৪৬ সালের ১৬ই অক্টোবর। সফল অপারেশনের পর সার্জন জন ওয়ারেন যখন বলে উঠলেন, ভদ্রমহোদয়গণ, এটা কোনো ধাপ্পাবাজি নয়, তখন উপস্থিত সবাই বুঝে গিয়েছিল এক নতুন যুগের সূচনা হল, ব্যথাহীন সার্জারির যুগ। কিন্তু তখনও সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে মেনে নিতে পারছিল না, অনেকে সন্দেহের চোখে দেখত। সেই ধারণাটা ভাঙল কখন জানেন? যখন স্বয়ং ব্রিটেনের রানী ভিক্টোরিয়া তার ৮ম সন্তানের জন্ম দেওয়ার সময় ক্লোরোফর্ম ব্যবহার করলেন। ব্যাস, এরপরেই অ্যানেস্থেশিয়া যেন একটা রাজকীয় স্বীকৃতি পেয়ে গেল। আচ্ছা, এরপর আমরা চলে আসব বিংশ শতাব্দীতে। এই সময়ে কিন্তু অ্যানেস্থেশিয়া শুধু ব্যথা কমানোর একটা পদ্ধতি থেকে একটা পুরো দস্তুর বিজ্ঞানে পরিণত হল, যার নাম অ্যানেস্থেশিওলজি। শুরুর দিকে প্রায় ১০০ বছর ধরে অ্যানাস্থেশিয়া দেওয়ার পদ্ধতিটা ছিল খুবই সাধারণ। একটা মাস্কের ওপর ফোঁটা ফোঁটা করে ইথার বা ক্লোরোফর্ম ফেলা হতো, আর রোগী সেই ধোঁয়াটা নিঃশ্বাসের সাথে নিত। খুবই বেসিক একটা সিস্টেম, কিন্তু কাজটা ঠিকঠাক হয়ে যেত। আর এখন একবার আজকের অ্যানাস্থেশিয়া মেশিনের দিকে তাকান, কোথায় সেই সাধারণ মাস্ক আর কোথায় এই হাইটেক সিস্টেম।
এটা এখন শুধু গ্যাসই দেয় না, রোগীর হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেনের মাত্রা, এক কথায় সবকিছু সেকেন্ডে সেকেন্ডে মাপে। নিরাপত্তা আর কন্ট্রোলের দিক থেকে এটা এক কথায় অবিশ্বাস্য একটা লাভ। বিংশ শতাব্দীতেই আসল সব বড় পরিবর্তনগুলো আসে। যেমন ধরুন, শ্বাসনালীকে সুরক্ষিত রাখার জন্য টিউব বা ইনটিউবেশন, শিরায় দেওয়ার জন্য নতুন নতুন সব ওষুধ, এমনকি অপারেশনের সুবিধার জন্য মাসল রিল্যাক্সেন্ট। আর তার সাথে এলো আরও নিরাপদ সব গ্যাস। এই সব কিছু মিলেই অ্যানেস্থেশিয়া একটা আলাদা আর খুব গুরুত্বপূর্ণ মেডিকেল শাখা হয়ে উঠল। তো গল্পটা এখন এসে পৌঁছেছে একেবারে আমাদের সময়ে, ডিজিটাল যুগে, যেখানে টেকনোলজি এই পুরো বিষয়টাকে আরও অনেক বেশি নিখুঁত আর নিরাপদ করে তুলেছে। একটা উদাহরণ দিই, আগে ডাক্তারদের অনেক কিছুই অনুমানের উপর করতে হতো, কিন্তু এখন ভিডিও ল্যারিঙ্গোস্কোপের মতো যন্ত্র দিয়ে শ্বাসনালীর ভেতরটা একেবারে হাই ডেফিনেশন স্ক্রিনে দেখা যায়। ফলে সবচেয়ে কঠিন কাজগুলো এখন অনেক সহজ আর নিরাপদ হয়ে গেছে। তাহলে ভাবুন একবার, সেই সুমেরীয়দের আনন্দের গাছ থেকে শুরু করে আজকের এই ডিজিটাল মনিটরিং, কয়েক হাজার বছরের এই লম্বা সফরটা চিকিৎসা বিজ্ঞানকে কোথায় নিয়ে এসেছে। ব্যথাকে জয় করার এই অভিযানটা সত্যিই অসাধারণ। প্রশ্নটা হলো, আগামী 100 বছরে আরও কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে।